আমেরিকায় বসন্তের এই গোলাপি আভা আর তার সাথে বাঙালির প্রিয় ফিশ ফ্রাইয়ের এই নস্টালজিক স্বাদ আজকের ভিডিওতে এই দুটোই একসাথে থাকবে। ভিন দেশে থেকেও কিভাবে আমি বসন্তের দিনগুলো সাজিয়ে নিই, চলুন আজকের ব্লগে আপনাদের সেটাই দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেরিকা উইথ বাঙালিয়ানা উইথ এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও মোটামুটি আছি। আজকে আমেরিকায় আমরা যেখানে থাকি নর্থ ক্যারোলিনায় বসন্তের প্রথম ঝলক দেখলাম। এর আগে এতদিন যা শীত পড়েছিল, বাপরে হাড় কাঁপানো ঠান্ডা, সেই ঠান্ডা কাটিয়ে একটু একটু বসন্তের ছোঁয়া লাগছে। চারিদিকে যা ফুল ফুটেছে, পিঙ্ক কালারের চেরি ব্লসমের গাছগুলো যেন সেজে উঠেছে। আর এখানে যখন বসন্ত আসে মনে হয় পুরো প্রকৃতিটাই বদলে যায়। জাস্ট দেখুন, এই দৃশ্যগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? আজকে রোদ উঠেছে ঠিকই, বাট প্রচণ্ড ঠান্ডা, একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা আজকে। সেজন্য আমি জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়ে পড়েছি আর কি। আর আজকে আকাশটাও দেখতে দুর্দান্ত সুন্দর লাগছে। আমেরিকায় জিম করার পর যে মেশিনগুলো আপনি ইউজ করেছেন, সেই সমস্ত মেশিনগুলো এইভাবে স্যানিটাইজ করে ক্লিন করে দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। মেশিনগুলো ইউজ করার পরে সঙ্গে সঙ্গে এখানে এরকম চলে আসা যায় না, এটা একটা রুলস এখানে। আমার বেশ ভালোই লাগে রুলসটা। আর আপনি চাইলে মেশিনে জিম স্টার্ট করার আগেও আপনি মেশিনগুলো ক্লিন বা স্যানিটাইজ করে নিতে পারেন। তো এই নিয়মটা বেশ ভালো লেগেছে। আমি এখন এসেছিলাম জিমে, আর এখন আমার হয়ে গেছে জিম করা, তারপর আমি মেশিনগুলো ক্লিন করে এখন বাড়ি যাব। বাড়ি এসে দেখলাম বেশ কয়েকটা লেবু রয়েছে ফ্রিজে, যেগুলো প্রায় খাওয়াই হয় না আর দীর্ঘদিন ধরে থাকার ফলে নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম এই লেবুগুলোকে একসাথে কেটে নিই, তারপরে এগুলোর আজকে জুসটা বের করে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। তো দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে করলাম। আর এখানে লেমন লেবুগুলোর খেতেও বেশ ভালো, বেশ খানিকটা টক। নর্মাল যে পাতি লেবু বা গন্ধরাজ লেবু থাকে আমাদের, সেটা থেকে এটা একটু বেশি টক, কিন্তু ভালো। আর গন্ধটা তো বেশ ভালো, দেখে মনে হচ্ছে না যে এগুলো মুসম্বি লেবু, কিন্তু এগুলো মুসম্বি লেবু নয়, এগুলো হচ্ছে লেমন। এটা এক ধরনের ওই পাতি লেবু টাইপেরই। তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করে নিই। জানেন তো, এখানে একা থাকতে থাকতে আমি খুব বোরিং হয়ে যেতাম। তখন মনে করলাম যে এই সারাদিনের রুটিনটা যদি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়, তাহলে আমার বোরিংও লাগবে না আর সময়টাও কেটে যাবে। তাই ভাবলাম যে ব্লগিং শুরু করি। এর আগেও আমি নাচের ভিডিও করতাম প্রায় 5-6 বছর ধরে আমার আরেকটা ইউটিউব চ্যানেলে, সোনিয়া ডিকোডসে। কিন্তু এখন আমেরিকায় আসার পর থেকে আমি ব্লগিংয়ের ওপরে আরও বেশি জোর দিয়েছি। এই আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলটা তাই এখানে এসে ওপেন করেছি। এর আগেও আমি এটাতে ব্লগ ছাড়তাম, কিন্তু এই টুকটাক ফেসবুকেই বেশি ছাড়তাম। তো যাই হোক, দেখুন এই লেবুগুলোকে আমি এবার কেটে নিয়েছি। এবার এগুলোর সবগুলো থেকে এবার জুসটা বের করে নেব, তারপরে এগুলোকে এবার ডিপ ফ্রিজে জমতে দেব। তারপরে হয়ে গেলে ওই বরফের ট্রে থেকে এগুলোকে তুলে নিয়ে একটা লক পাউচের মধ্যে রেখে দেব, তাহলে জায়গাটাও নষ্ট হবে না আর লেবুটাও পচলো না। দরকারের সময় এই একটা করে কিউব বের করে নিয়ে ইউজ করা যাবে। এই তেলের বোতলটা নতুন কিনেছি, সেটা তো আপনাদের দেখিয়েছিলাম যখন কিনলাম। এবার এটাকে রিফিল করে নিই। এখানে আমরা ক্যানোলা অয়েল খেয়ে থাকি, এটা কস্টকো থেকে নিয়ে থাকি। দুটো এরকম বড় বড় জার নিতে হয়, মনে হয় 10 লিটার আছে দুটো মিলিয়ে। তো যাই হোক, এটাতে এখন তেলটাকে আমি ভরে নিলাম। এবার আজকে বানাবো সব থেকে প্রিয় খাবার আমাদের বাঙালিদের, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। গরম ভাতের সাথে যদি একটা ফিশ ফ্রাই থাকে তাহলে তো জাস্ট জমে যায়। বিয়েবাড়িতে অনেক সময় আমি যাই ফিশ ফ্রাইটা খাওয়ার জন্য শুধুমাত্র। তো যাই হোক, এখানে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে আমি এগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে বাটতে দিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করছি ধনেপাতা, কাঁচা লঙ্কা
আর কাঁচা পেঁয়াজ। এবার এটাকে একসাথে বেটে নেব। বেটা নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে, আমার কাছে এখানে তেলাপিয়া মাছ ছিল, এবার এই তেলাপিয়া মাছগুলোকে ম্যারিনেট করে নেব আমি। কিছুটা পরিমাণে দিয়ে দেব এই লেবুর রস, তার সাথে দিয়ে দেব নুন আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে এবার ম্যারিনেট করে আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। আর এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা তো এখানে রেডিমেডই পাওয়া যায়, সেই জন্য আর এটাকে আর কষ্ট করে বাটাবুটি ঝামেলা রাখিনি। এবার এটাগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে আমি বাড়িতেই বানিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এর জন্য আমি ওভেনে এবার এই পাউরুটিগুলোকে বেক করতে দিয়ে দেব কিছুক্ষণের জন্য, ওই ১৫ মিনিটের জন্য দিয়ে দেব। তাহলে একদম ব্রাউন কালারের হয়ে যাবে এটা, আর মচমচে হয়ে যাবে, তাই গুঁড়িয়ে যেতে সুবিধাও হবে। এই যে এগুলো এবার ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি, তাহলে মিক্সিতে বাটতে সুবিধা হয়। না হলে আবার ওই মিক্সিতে ঘুরতে চাইবে না, আটকে যাবে। সেজন্য এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখেছি। আপনারা তো জানেনই, অনেকবার বলেছি যে বিয়ের আগে আমি কখনোই রান্নাঘাটের ধারে কাছে যেতাম না। হ্যাঁ, যখন এই লকডাউন হয়েছিল তখন ২-১টা রান্না বাবার পছন্দ মতন বা মানে বাড়িতে বানাতাম তখন। তো তারপর থেকে বাবা চলে যাওয়ার পর থেকে আমি আর রান্নাঘরের ধারে কাছেও যেতাম না। কারণ যখন কিছু বানাতাম তখন আমার বাবা আগে গরম হতে না হতেই জিনিসটাকে নিয়ে খেতে শুরু করে দিত। কেমন হয়েছে দেখি, কেমন হয়েছে দেখি, খুবই এক্সাইটেড থাকতো। তারপর থেকে আর রান্নাঘরে যেতে ইচ্ছা করতো না বাবা চলে যাওয়ার পর থেকে। তো বিয়ের পরে আবার এই রান্না শুরু। এখন তো মেয়েদের বিয়ে হয়ে গেলে রান্না তো করতেই হবে, সেটাতে কিছু করার নেই। তো যাই হোক, এই যে ব্রেড ক্রাম্বসটা হয়ে গেছে। এবার আমি ওই যে মশলাটা করেছিলাম, মশলাটার মধ্যে একটু তেলও দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম নুন। এবার এটাকে এর মধ্যে ম্যারিনেট করতে দিয়ে দেবো ফ্রিজে। ১ থেকে ১.৫ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলাটা মাখিয়ে ফ্রিজেতে। আর ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছগুলোতে। জানি না আদৌ হবে কি না, একটু টেনশনেই ছিলাম কারণ এটা প্রথমবার বানাচ্ছি। এরপরে একটা ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর মাখানোর জন্য রেখে দিলাম। এবার দেখুন অন্ধকার হয়ে গেছে পুরো বাইরেটা। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। এই সারা দিন একা সময় কাটানোটাই একটু মুশকিল। এরপরে এই যে একটু ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে ২ চামচ মতন আমি ময়দা দিয়ে দিলাম। এবার আরও ২টো ডিম ফাটিয়ে নিলাম। ডিমেতে যেহেতু কোটিং করব সেজন্য ২টো ডিমই ফাটিয়ে নিলাম। এরপরে ডিমেরটার মধ্যে একটু নুন দিয়ে এটাকে আরও ফেটিয়ে নিলাম। তারপরে এবার ওই ময়দার মিশ্রণটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে এবার মাছগুলোকে কোটিং করব। এই যে ১ পিস করে মাছ আমি এখন এখান থেকে তুলবো। তারপরে এটাকে আমি ডিমেতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়িয়ে আবার ডিমেতে ডোবাবো আর ব্রেড ক্রাম্ব দিয়ে মোড়াবো। তো ডাবল কোটিং যেটাকে বলা হচ্ছে, ডাবল কোটিং করব। এই যে একবার করছি এটা। এবার এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে তো খেতে ইচ্ছা করে অনেক কিছু, ফুচকা, পাপড়ি চাট বা ধরুন কি বলবো, বাঙালিদের আমরা যেটা খেয়ে থাকি ফাস্ট ফুড, যেমন মোগলাই। কিন্তু এখানে তো আর ওইসব পাওয়া যাবে না, নিজেকেই বানিয়ে খেতে হবে। চপও পাওয়া যায় না, সিঙ্গারা পাওয়া যায় কিন্তু সেটা আবার অনেক দূরে। সো সেই জন্য সবসময় তো আর প্রতিদিন ইচ্ছা করলে তখন তো যাওয়া যাবে না, ওই মাঝে সাঝে যদি যাওয়া যায়। এই যে দেখুন আমার এখানে এতগুলো মাছ কোটিং করে রাখা হয়ে গেছে। এবার আমি চলে আসি ঘরে।
ঘরে এসে দেখছি যে কবে নাচ করেছি সেই জিনিসপত্রগুলো এখনও ছড়ানো ছেটানো আছে, তাই ভাবলাম যে এগুলোকে একটু গুছিয়ে নিই। এখানে আবার একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে চুড়ি আনিনি কোনো হাতের জন্য। তো এই চুড়ি খুঁজতে গিয়ে আমি এখানে সব থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম এলাস্টিক দেওয়া চুড়ির মতন দেখতে, কিন্তু এগুলো হচ্ছে এলাস্টিক দেওয়া, যেগুলো আমরা ওই দীঘা পুরীতে গিয়ে কিনতাম না, এলাস্টিক দেওয়া কেটে যাবে ভেবে এখানে ওখানে ফেলে রাখতাম, সেগুলো এখানে এসে এখন এটা দাম নিয়েছে $10 করে, 4টে চুড়িতে দাম নিয়েছে $10। বাড়িতে থাকলে মা গুছিয়ে রাখতো সব কিছু, যখন নাচ করতে যেতাম বা নাচের জন্য রেডি হয়ে কোথাও যেতাম সারা বিছানা জুড়ে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যেতাম। বাড়ি এসে দেখতাম মা ঠিক গুছিয়ে রেখেছে যেটার যেটা বক্সে প্যাকেটে। তো এখানে ওইগুলোই খুব মিস করি, মানে যে ডান্স করতে যাব বা কোথাও যাব কোনো অনুষ্ঠান বাড়িতে রেডি হয়ে সেই সব কিছু গুছিয়ে যাও, আবার এসে সব কিছু গোছাও, আবার রান্না করো, আর ভালো লাগে না। কিন্তু কী আর করা যাবে, করতে তো হবেই। সবাইকে একদিন না একদিন বড় হতে হবে, দায়িত্ব নিতে হবে আর কি। আর শরীরটাও একদম ভালো। এবার এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই, ওইগুলো গোছানোর পর এবার জামা কাপড়গুলো গোছানোর পালা। আমেরিকায় আসার সময় খুব বেশি জামা কাপড় নিয়ে আসতে পারিনি। ওই আমাদের 4টে ট্রলির মধ্যে পুরো সংসারটাকে ভরে আনা হয়েছিল। আপনারাই বলুন এটা কি সম্ভব? 4টে ট্রলির মধ্যে কি সারা সংসারটা ধরে? কোনোদিনই ধরে না। তো এই যতটুকু পেরেছি ওই সামান্যটুকুই এনেছি। বাদবাকি এখানে তো মোটামুটি যেগুলো পাওয়া যায় সেগুলো ভালো, কিন্তু যেগুলো পাওয়া যায় না সেগুলো খুবই অসুবিধা। সেটা হচ্ছে আমার নাচের ড্রেস, আর 2 নম্বর হচ্ছে শাড়ি। এছাড়া ছেলেদের জামা প্যান্ট বা অন্যান্য ড্রেস তো পাওয়া যায়, ওয়েস্টার্ন ড্রেসও পাওয়া যায়, কিন্তু মেন সমস্যা হচ্ছে বাঙালি কস্টিউম, বাঙালি ড্রেস এখানে খুব একটা পাওয়া যায় না। তাই আপনাদের আমি সাজেস্ট করব, যাদের শীঘ্রই আমেরিকায় আসার প্ল্যান আছে বা বিদেশে যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই কিন্তু বাঙালি ড্রেসগুলো বেশি করে নিয়ে যাবেন, ট্র্যাডিশনাল ওয়্যারগুলো। এছাড়া আপনি ওয়েস্টার্ন ওয়্যার তো ওখানে গিয়ে পেয়ে যাবেন। আমাদের ওটাই ভুল হয়েছে, আমরা ওটা বেশি করে আনিনি। আসলে জীবনে প্রথম তো দেশের বাইরে যাওয়া, এর আগে এক্সপিরিয়েন্স ছিল না, তাই সব কিছুই আমাদের কাছে নতুনই ছিল এবং অজানা ছিল। এবার চলে আসি ফিশ ফ্রাইগুলোকে ভাজতে। এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার যেহেতু তেল ছিটকানোর ভয় লাগে সেজন্য আমি দূর থেকে একটা খুন্তি করে ফিশ ফ্রাইগুলোকে তেলেতে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। এখানে তো খুব বেশি তেল দিইনি, কারণ তেলটা তো নষ্টই হবে, তারপর ওই তেলটার কিসে ইউজ করব, সেজন্য আমি অল্প তেল দিয়েছিলাম আর কি। তো ওই অল্প তেলের মধ্যেই 3টে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছিলাম একসাথে করে ভাজতে। এই যে এখানে আমি উল্টাতে পারছিলাম না, এগুলো এতটাই মোটা আর ভারী ভারী হয়েছিল। দোকানের মতন কি হবে, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তবে খেতে কিন্তু মানে খেতে কেমন হয়েছিল সেটা লাস্টে বলবো, এখন বলে দিলে তো পুরো ইন্টারেস্টেই শেষ হয়ে যাবে, তাই না? তো এটা ভিডিওর লাস্টেই বলবো। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তাই না? তো দেখা যাক। কোনোটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, কোনোটা একটু কম ভাজা হয়েছিল। আমি তো একদমই পাকা রাঁধুনি নই, ওই আর কি, যেটা বললাম যে কিছু না পাওয়ার থেকে একটুতে মানে একটু কিছু তো পাওয়া ভালো। মানে আমাদের বাংলাতে একটা কথা ছিল যে নেই মামার থেকে, পরের কথাটা আর বলতে পারছি না। তো যাই হোক, এই যে দেখো মোটা মোটা ফিশ ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে। চলো আমার রিয়েল এক্সপিরিয়েন্সে আসি, এটা বরকে দিয়ে দিলাম খেতে। এই যে আমার হাতে এখন চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই, এখন এটা আমি খেতে থাকি। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা অবশ্যই যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। টাটা। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, ফাটাফাটি।